আমরা সবাই ভাবি ধনী হতে গেলে ফিন্যান্সের ক্ষেত্রে ইন্টেলিজেন্ট হতে হবে বা ম্যাথে পিএইচডি করতে হবে। কিন্তু সেটা নয়। আমরা এই মর্গেন হাসেলের লেখা 'সাইকোলজি অফ মানি' যদি বইটা পড়ি, সেখানে দেখবেন যে বিহেভিয়ারই হলো মেইন জিনিস। শুধুমাত্র আপনার টাকার ক্ষেত্রে বিহেভিয়ার কন্ট্রোল করে কিভাবে ধনী হতে পারবেন, সেটা এই বইয়ের মাধ্যমে জানতে পারবেন। এই বিখ্যাত মর্গ্যান হেসলির লেখা 'সাইকোলজি অফ মানি'র আমি আজকে ৭ টা লেসন নিয়ে কথা বলব। সেটা যদি আপনারা একটু কষ্ট করে শোনেন, আশা করি আপনাদের মাইন্ডসেট অনেকটাই চেঞ্জ হবে। তাই ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলব, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। ১ম লেসন হচ্ছে গেটিং রিচ ভার্সেস স্টেইং রিচ। মর্গান হেসলি বলছেন, ধনী হওয়ার থেকেও বড় জিনিস হলো ওয়েলদি হওয়া। দেখুন, অনেকেই কিন্তু টাকা ইনকাম করে কিন্তু টাকা রাখতে পারে না। তাই আমাদেরকে টাকা রাখতে জানতে হবে। এই টাকা রাখতে জানতে হলে আমাদেরকে মিতব্যয়ী হতে হবে আর একটু টাকার ক্ষেত্রে সন্দেহবাতিক বা ভীত হতে হবে। আজকালকার দিনে যেটা হয়েছে, সবথেকে বড় খারাপ জিনিস হলো কাউকে অনুকরণ করা। সে দামি মোবাইল বা গাড়ি নিয়েছে বলে আমাকেও যে নিতে হবে সেটা কিন্তু নয়। আমার যেরকম ক্ষমতা আমাকে সেরকম চলতে হবে। আর কারুর দামি মোবাইল, দামি গাড়ি, দামি ঘর আছে মানে এটা নয় তিনি কিন্তু রিচ। হতে পারে তিনি হয়তো ইএমআই ডুবে আছেন। তাই ওয়েলথ হলো এমন একটা জিনিস যেটা কিন্তু কেউ দেখতে পাবে না। তাই আমাদেরকে ধনী নয়, সম্পদশালী হতে হবে। ২ হচ্ছে ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইজ ইকুয়াল টু বিহেভিয়ার। দেখুন, ফিন্যান্সে সাকসেস হতে গেলে ইন্টেলিজেন্ট এর দরকার নয়। দরকার হচ্ছে পেশেন্স, স্টেইং ইনভেস্টিং থাকা, প্যানিক সেলিং থেকে দূরে থাকা। ধরুন, আমরা যখন মার্কেট 20% ক্রাশ করলো, আপনি যদি আপনার এসআইপিটা বন্ধ করে দেন আর আরেকজন কেউ এসআইপিটা বন্ধ করলো না, সে চালিয়ে গেল সেই টাইমে। কি করলো? আর যে চালিয়ে গেল তাদের দুজনকে যদি কম্পারিজন করেন, তাহলে দেখবেন যিনি স্টেইং ইনভেস্টেড রয়েছেন তিনি অনেক বেশি সম্পদ তৈরি করতে পেরেছেন। আর ৩ নম্বর হলো কম্পাউন্ডিং ইজ ইকুয়াল টু সময়, বা বলতে পারি আমি এক্ষেত্রে পেশেন্স। দেখুন, একটি গাছ যদি আমরা লাগাই সেটা কিন্তু কালকেই ফুল বা ফল দেবে না। সেটা বড় হতে টাইম লাগবে। সেরকম ইনভেস্টিং করার পর আমাদেরকে সেটা গ্রো করতে সময় দিতে হবে। দেখুন, ওয়ারেন বাফেটের কথা তো আমরা সবাই জানি। ওয়ারেন বাফেট কিন্তু তার বেশিরভাগ সম্পদ অর্জন করেছেন ৭০ থেকে ৮০ বছর বয়সের মধ্যে। এটাই হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং এর ম্যাজিক। মর্গান হাসলে বলেন, "এভরিথিং হ্যাজ এ প্রাইস।" এই ইনভেস্টিং এর ক্ষেত্রে প্রাইস কিন্তু হলো যখন মার্কেট ভোলাটাইল হবে সে সময় নিজের পেশেন্সটা ধরে রাখা। সেজন্য সবসময় স্টেইং ইনভেস্টেড থাকতে হবে। ৪ নম্বর হলো ফিন্যান্সিয়াল ফ্রিডম। যেমন দামি গাড়ি বা বাড়ি এগুলো কিন্তু ফ্রিডম নয়। আপনি যদি আপনার পেশেন্সের মাধ্যমে কম বয়সেই একটা ভালো সম্পদ তৈরি করতে পারেন, তাহলে আপনি কতদিন চাকরি করবেন বা আপনি কার সাথেই বা কাজ করবেন বা আর করবেন কিনা এই পুরোটাই কিন্তু ডিপেন্ড করছে আপনার ডিসিশনের উপর। তাই ফিন্যান্সে ফ্রিডম থাকা খুবই দরকার। ৫ নম্বর হলো আমাদেরকে এনাফ বলতে জানতে হবে। ফিন্যান্স জার্নিতে সবথেকে বড় বাধা হলো গ্রিডি হওয়া বা লোভী হওয়া। একটা জায়গায় এসে আমাদেরকে থামতে হবে। আমরা যদি ইন্টারে করি বা অপশন যদি কেউ করেন, তাহলে দেখবেন আমরা ভাবি যে ৳৫০০ প্রফিট হলে আজকে বেচে দেবো। কিন্তু যদি তখন মনে হয় না আরেকটু হোক, আরেকটু হোক, তখন দেখবে লাস্ট পর্যন্ত আমরা লস বুক করি। তাই সেক্ষেত্রে আমাদেরকে নিজের লিমিটটা জানতে হবে আর এনাফ বলতে শিখতে হবে। ৬ হচ্ছে আমাদেরকে কোনো বিনা কারণ ছাড়াই শুরু থেকেই সেভিংস করতে হবে। যত কম বয়স থেকে করবেন তত ভালো। কারণ হচ্ছে শুধুমাত্র বাড়ি কিনবেন বলে সেভিংস করতে হবে বা কোনো গাড়ি কিনবেন বলে সেভিংস করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনাকে বিনা কারণেও সেভিংস করতে হবে। কারণ ফিউচার কেউ বলতে পারে না। ভবিষ্যতে কি হবে না হবে কেউ কিন্তু কিছুই জানে না। মর্গান হেসলি বলেন, "প্ল্যানের দ্বারা কিছু হয় না। আজকে যেটা প্ল্যান করছি কালকে সে প্ল্যানটা নাও কাজ করতে পারে। প্ল্যানের উপর প্ল্যান করতে হবে।" সেজন্য সবসময় সেভিংস করতে হবে, কোনো কারণ ছাড়াই। ৭ নম্বর লেসন হচ্ছে নোবডি ইজ ক্রেজি, মানে কেউ পাগল নয়। প্রত্যেকটা মানুষের ফিন্যান্সিয়াল জার্নি আলাদা। প্রত্যেকটা মানুষ ফিন্যান্সিয়াল জার্নি কোন কন্ডিশন থেকে আরম্ভ করছে সেটা একটা বড় ব্যাপার। কারণ কেউ এফডি বা আরডি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কেউ মিউচুয়াল ফান্ড করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কেউ আবার স্টক। দেখুন, এই পুরোটাই ডিপেন্ড করছে আপনার এক্সপেরিয়েন্স এর উপর। ধরুন ২০২০ সাল যখন করোনা এলো, মার্কেট যখন যথেষ্ট ক্রাশ করলো, তখন যারা ওই লস বুক করে মার্কেট থেকে বেরিয়ে গেছে, তাদের কিন্তু ধারণা এই মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটের প্রতি নেগেটিভ। কিন্তু যারা ইনভেস্টেড রয়ে গেছেন, পরে যখন তারা ২ থেকে ৩ দিন প্রফিট বুক করেছেন, তাদের কিন্তু এই মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটের প্রতি ধারণা অন্যরকম। তাই সবারই চিন্তাভাবনা আলাদা, সবারই ধারণা আলাদা। তাই আমরা এই ৭ টা ফিন্যান্সিয়াল লেসন যদি আমাদের জীবনে এপ্লাই করতে পারি, তাহলে কিন্তু আমরা ফিন্যান্সের দিক থেকে যথেষ্ট স্ট্রং হতে পারবো। বইতে আমরা কি শিখলাম? টাকা ধরে রাখাটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার বিহেভিয়ারের প্রতি। তাই আপনার কষ্টার্জিত টাকা সঠিক জায়গায় যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান বা আপনার পোর্টফোলিও যদি ফ্রিতে রিভিউ করতে চান,
তাহলে আমি অনিক চ্যাটার্জি, আমি একজন NSIM সার্টিফাইড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে বা ডিসক্রিপশন দেয়া থাকবে আমার ওয়েবসাইটটা। সেখানে যেয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর কমেন্টে অবশ্যই জানান যে কোন লেসনটা আপনার সবথেকে বেশি ভালো লাগলো। আর যদি এ সম্বন্ধে বিস্তারিত আপনি জানতে চান তাহলে প্রত্যেকটা লেসন নিয়ে আমি একটা ভিডিও করতে পারি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব